আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার এবং তার একটা নাটক দ্য মার্চেন্ট অফ ভেনিস। তো বেসিক্যালি প্রথমেই আমরা উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে একটা ইন্ট্রোডাকশন করব, তারপর আমরা আমাদের নাটক দ্য মার্চেন্ট অফ ভেনিস সেটাকে ইন্ট্রোডিউস করব। তো দেখো, উইলিয়াম শেক্সপিয়ার কে ছিলেন বাবা? আমরা জানি যে হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট অফ দ্য এলিজাবেথান পিরিয়ড, যার জন্ম হচ্ছে 1564, মৃত্যু 1616। ঠিক আছে, অর্থাৎ তিনি বিলং করছেন এলিজাবেথান এবং জেকোবিয়ান পিরিয়ডে। এলিজাবেথান পিরিয়ড কোনটা? এই যে 1558 থেকে 1603 এই টাইম লাইনটা, যে সময় ইংল্যান্ডের রানী ছিলেন কুইন এলিজাবেথ দ্য ফার্স্ট। তো সেই কুইন এলিজাবেথ দ্য ফার্স্টের নাম অনুযায়ী পিরিয়ডটাকে এলিজাবেথান পিরিয়ড বলা হয়। আর জেকোবিয়ান পিরিয়ড হচ্ছে 1603 থেকে 1625, অর্থাৎ ইংল্যান্ডের যখন রাজা ছিলেন এলিজাবেথের পর কিং জেমস দ্য ফার্স্ট, সেই জেমস দ্য ফার্স্টের নাম অনুযায়ী জেকোবিয়ান পিরিয়ড। তো আমরা অ্যাজ এ ব্রডার, মানে এই এলিজাবেথান এবং জেকোবিয়ান এই দুটো পিরিয়ডকে অ্যাজ এ ব্রডার বলতে পারি যে এটা হচ্ছে ইংলিশ রেনেসা পিরিয়ড। অর্থাৎ ইংলিশ লিটারেচারে বা ইংল্যান্ডে তখন রেনেসা চলছে, নবজাগরণ চলছে। তো উইলিয়াম শেক্সপিয়ার সেই সময়কার মানুষ। বেসিক্যালি তিনি 16th এবং 17th সেঞ্চুরিতে বিলং করছেন। 16th এবং 17th সেঞ্চুরির একজন বিখ্যাত রাইটার হচ্ছেন উইলিয়াম শেক্সপিয়ার, অর্থাৎ ইংলিশ যে রেনেসা, সেই রেনেসা টাইমের বিখ্যাত একজন নাট্যকার। তো এই যে উইলিয়াম শেক্সপিয়ার, তিনি তো আজকে বিখ্যাত নাট্যকার। আজকে উইলিয়াম শেক্সপিয়ারকে চেনে না ইংলিশ লিটারেচারে যারা পড়ছে, এরকম খুব কমজনই আছে। অর্থাৎ ইংলিশ লিটারেচার কেন, অন্যান্য মানুষেরাও উইলিয়াম শেক্সপিয়ারকে চেনে। যেমন দেখো রবি ঠাকুর, আমাদের বাংলা সাহিত্যে রবি ঠাকুরকে চেনে না বা রবি ঠাকুরের নামটা জানে না, এরও মানুষের পরিমাণ খুবই কম। ঠিক সেই রকমই উইলিয়াম শেক্সপিয়ারকে সবাই চেনে, ওয়ার্ল্ড ওয়াইড তার একটা পপুলারিটি রয়েছে। তো হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস পপুলারিটি? দেখো, উইলিয়াম শেক্সপিয়ার যে নাটকগুলো লিখেছেন, সেই নাটকগুলো তিনি তার বাস্তব অভিজ্ঞতা থেকে লিখেছেন এবং নাটকগুলো আজকের দিনেও, এই যে আজকে আমরা 2025-এ রয়েছি, আমরা ভবিষ্যতে আরও এগোবো, আজকের দিনেও সেগুলো আমাদের কাছে রিলেভেন্ট এবং ইন ফিউচার, আজ থেকে 25 বছর, 100 বছর, 50 বছর, 500 বছর পরেও তার নাটকের যে রিলেভেন্স, সেগুলো কিন্তু কখনো কমবে না, গুরুত্ব কখনো কমবে না। সেই কারণেই কিন্তু তিনি এতটা পপুলার। ওকে, তাহলে তার একটু পার্সোনাল লাইফটা যদি আমরা আলোচনা করি, তাহলে পার্সোনাল লাইফে আমরা দেখতে পাচ্ছি যে উইলিয়াম শেক্সপিয়ার তিনি অ্যাক্টর হিসেবে কাজ করতেন, তারপর তিনি নাটক লিখতে শুরু করেন। অর্থাৎ প্রথম জীবনেই তিনি কিন্তু নাটক লেখেননি। তিনি লন্ডন যখন চলে এসেন, মানে গ্রাম থেকে লন্ডন চলে এলেন। কেন চলে এলেন গ্রাম থেকে লন্ডন? বুঝতেই পারছো, ইকোনমিক কন্ডিশন পুয়ার। মানুষ কেন কাজ করতে যায় গ্রাম থেকে শহরে? দেখবে অনেকেই কাজ করতে যায়। কেন? রিজনটা কি? গ্রামে থাকলে তার যখন ডেলি যে নিডসগুলো পূরণ হচ্ছে না, সেই ডেলি নিডস পূরণ করার জন্য তখন তাকে ইনকাম করার জন্য, রোজগারের জন্য তাকে শহরে যেতে হয়, তাই না? তাহলে উইলিয়াম শেক্সপিয়ার তিনিও সেরকম একটা আর্থিক সংকটের মধ্যে এলেন। আসলে ভদ্রলোক খুব কম বয়সে বিয়ে করে নিয়েছিলেন। কম বয়স বলতে তখন ওইরকম টাইমে বিয়ে হতো, যে সময় তিনি বিলং করতেন, তখন ওটাই ছিল ট্র্যাডিশন। ওই 18-19 বছরের বয়সের মধ্যে তার বিয়ে হয়ে যায়। এটা বিয়ে হলে বুঝতেই পারছো একটা সাংসারিক চাপ বাবা। দেখো, আমরা যদি পড়াশোনাকে আমাদের বাস্তবের সাথে মিলিয়ে পড়ি, তাহলে বুঝতে আরও বেশি সুবিধা হয়। আমি যদি সেই টেক্সট বইয়ের মতোই পড়াই, তাহলে কি বলতো, অতটা সুবিধা হবে না বুঝতে। তো সেই কারণে আমি প্র্যাকটিক্যাল ওয়েতে তোমাদের পড়ানোর চেষ্টা করছি, উইলিয়াম শেক্সপিয়ারকে প্র্যাকটিক্যাল ওয়েতে বোঝানোর চেষ্টা করছি। তো কম বয়সে বিয়ে হলো, তাহলে বিয়ে হওয়ার পর সাংসারিক একটা চাপ থাকে, প্লাস ইকোনমিক নিড থাকে একটা।
তো সেটা পূরণ করার জন্য তিনি কিন্তু চলে এলেন লন্ডন। এবার লন্ডনে সেই সময় কিন্তু থিয়েটার অর্থাৎ নাটক দেখার যে ট্র্যাডিশন সেটা কিন্তু বিরাট পপুলার। অর্থাৎ মানুষজন নিয়ম করে নাটক দেখতে যেত। যেমন আমরা একটা টাইম ছিল আমাদের ইন্ডিয়াতেও বিভিন্ন যাত্রা, দেখবেন যাত্রা আর্টিস্টদের বিরাট ডিমান্ড ছিল। মানে সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন জায়গায় থিয়েটার, নাটক, যাত্রা হতো এবং মানুষ নিয়ম করে যাত্রা দেখতে যেত। তারপর এলো সিনেমা। সিনেমা দেখতে যাওয়ার ভিড়, বিরাট টিকিট সেল হতো, থিয়েটার হাউসফুল হয়ে যেত, টিকিট ব্ল্যাকে বিক্রি হতো। তারপর এখন আস্তে আস্তে ইন্টারনেট চলে এলো, এখন এই জিনিসগুলোর ক্রেজ কমে গেছে, কারণ এখন এন্টারটেনমেন্ট আমাদের হাতের মুঠোয় চলে এসছে। তাহলে আলটিমেটলি মানুষের তো এন্টারটেনমেন্ট দরকার। তাহলে এলিজাবেথেন পিরিয়ডে মানুষের কাছে এন্টারটেনমেন্টের সবচেয়ে বড় জায়গা ছিল এই যে মানুষের নাটক দেখতে যাওয়া, থিয়েটার হাউসে যাওয়া। তো সেই থিয়েটার হাউসে যাওয়ার যে প্রবণতা, থিয়েটার হাউসে যাওয়ার যে মেন্টালিটি, সেটা কিন্তু এলিজাবেথেন পিরিয়ডের মানুষদের মধ্যে ছিল এবং থিয়েটার হাউসগুলো সবসময় হাউসফুল থাকতো। তাহলে থিয়েটার থেকে রোজগার বিরাট হচ্ছে। তাহলে সেই সময় প্রাইমারি একটা কাজ থিয়েটার হাউসে অনায়াসেই পাওয়া যেত। তো উইলিয়াম শেক্সপিয়ার প্রথম জীবন শুরু করলেন কিন্তু থিয়েটার হাউসে কাজ করার মধ্য দিয়ে। লেখালেখি তারপরে তিনি করছেন, প্রথমে কিন্তু তিনি থিয়েটার হাউসে কাজ করতে শুরু করলেন। তিনি একজন অ্যাক্টরের কাজ করতেন। সেই অ্যাক্টরের কাজ করতে করতে তিনি কিন্তু ইনফ্লুয়েন্সড হলেন এবং সেই ইনফ্লুয়েন্স আজকে তাকে এত বড় নাট্যকার বানিয়েছে। অর্থাৎ শেক্সপিয়ারের কোনো ইচ্ছা ছিল না যে আমি বিরাট বড় সাহিত্যিক হব, আমার লেখা সবাই পড়বে, আমার লেখা চারিদিকে ওয়ার্ল্ড ওয়াইড পপুলার হয়ে যাবে। এরকম কোনো ইন্টেনশন নিয়ে তিনি লেখালেখি শুরু করেননি বাবা। তিনি বুঝেছিলেন তার টাকা পয়সা দরকার, তাকে এটা রোজগার করতে হবে, আর সেই সময় ভালো রোজগারের মাধ্যম হচ্ছে থিয়েটার করা, কারণ থিয়েটার যেহেতু পপুলার ছিল। তো তিনি সেই পার্সপেক্টিভ থেকে কিন্তু লিখতে শুরু করেছিলেন, কারণ তিনি নিজে অ্যাক্টিং করেছেন, অ্যাক্টিং করে দেখেছেন এবং সেই পার্সোনাল এক্সপিরিয়েন্স কিন্তু তার নাটকগুলোকে এতটা পপুলার বানিয়েছে। তিনি বুঝেছেন যে অডিয়েন্স কি চাইছে। দেখবে যখন কোনো স্টেজ শো হয়, স্টেজ শোয়ে যিনি পারফর্ম করেন তিনি কিন্তু তার অডিয়েন্সকে বোঝার চেষ্টা করেন, তাই না? যে অডিয়েন্স কেমন গান শুনতে চাইছে, অডিয়েন্স কি চাইছে, তাহলে সেই ধরনের বিষয়পত্রগুলোকে আমি অডিয়েন্সের কাছে তুলে ধরবো। তাহলে উইলিয়াম শেক্সপিয়ার সেটা কিন্তু করেছেন। সেটা করেই আজকে দেখো প্র্যাকটিক্যালি তিনি কত সুন্দর দাঁড়িয়ে গেছেন, তাই না? আজকে কত সুন্দর দাঁড়িয়ে গেছেন। তাহলে দেখো সেই উইলিয়াম শেক্সপিয়ার তাহলে এই প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাটা পেলেন কোত্থেকে? তিনি পেলেন ইউনিভার্সিটি উইটসদের কাছ থেকে। ইউনিভার্সিটি উইটস কারা বাবা? প্রি শেক্সপিয়ারিয়ান ড্রামাটিস্ট, অর্থাৎ শেক্সপিয়ারের আগের নাট্যকার। অর্থাৎ যখন এলিজাবেথেন পিরিয়ড চলছে বা রেনেসা পিরিয়ড চলছে, রেনেসা পিরিয়ডে নাটককে একটা নতুন রূপ দিল এই ইউনিভার্সিটি উইটসরা। 7 জন বিখ্যাত মানুষ ছিলেন, এই 7 জনকে বলা হতো ইউনিভার্সিটি উইটস। কেন ইউনিভার্সিটি উইটস বলা হতো? তারা প্রত্যেকেই অক্সফোর্ড বা ক্যামব্রিজ ইউনিভার্সিটির সাথে যুক্ত ছিলেন, অর্থাৎ হয় তারা অক্সফোর্ড বা ক্যামব্রিজ ইউনিভার্সিটির স্কলার ছিলেন এবং তার সাথে সাথে তারা প্রচণ্ড ইন্টেলেকচুয়াল এবং তারা তার সাথে সাথে ভালো রাইটার ছিলেন এবং তারা নাটক লিখতেন। সেই নাটকগুলো এলিজাবেথেন পিরিয়ডে প্রচণ্ড পপুলার ছিল, অর্থাৎ মানুষজন সেই নাটকগুলো দেখতে যেত এবং সেই নাটকগুলো এলিজাবেথেন পিরিয়ডের যে বিভিন্ন স্টেজ বা থিয়েটার সেখানে পারফর্ম হতো। এবং শেক্সপিয়ার তখন তিনি একজন অ্যাক্টর, অর্থাৎ তিনি শিখছেন কাদের কাছ থেকে? তিনি শিখছেন ওই ইউনিভার্সিটি উইটসদের কাছ থেকে, ঠিক আছে?
ইউনিভার্সিটি উইজদের কাছ থেকে তিনি শিখছেন যে কীভাবে নাটক লিখতে হয়, নাটকের টেকনিকগুলো কীভাবে ইউজ করতে হয়, এবং সেই শেখাটা, সেই প্র্যাকটিক্যাল নলেজটা আজকে তাকে শেক্সপিয়ার বানিয়েছে। কারণ দেখো, তিনি যখন অ্যাক্টর, তখন স্টেজে পারফর্ম হচ্ছে কাদের নাটকগুলো? ইউনিভার্সিটি উইটসদের নাটকগুলো। কারণ ইউনিভার্সিটি উইটসরা ছিলেন শেক্সপিয়ারের আগের নাট্যকার, তা তাদের নাটকগুলো পারফর্ম হচ্ছে, তাদের নাটকগুলো উইলিয়াম শেক্সপিয়ার অ্যাজ অ্যান অ্যাক্টর পারফর্ম করছে, পারফর্ম করতে করতে শিখছে। তাহলে কোন ইউনিভার্সিটি উইটসের কাছ থেকে কী শিখলেন সেগুলো আমরা একটু জেনে নিই, এগুলো কাজে লাগবে। যেমন দেখো, এই যে রয়্যাল ল্যাঙ্গুয়েজ, রয়্যাল ল্যাঙ্গুয়েজ মানে কি বাবা? যাকে ইউফিমিজম বলা হয়। শেক্সপিয়ারের নাটকের ল্যাঙ্গুয়েজগুলো দেখবে খুব সুন্দর, বেশ তার মধ্যে একটা রয়্যালটি রয়েছে, রাজকীয় ভাব রয়েছে। এই যে রাজকীয় ভাষার ব্যবহার নাটকের মধ্যে, এগুলো কিন্তু তিনি জন লিলি নামে একজন ইউনিভার্সিটি উইটস তার কাছ থেকে শিখলেন। কারণ জন লিলির ল্যাঙ্গুয়েজ খুব সুন্দর, তার ল্যাঙ্গুয়েজটা টোটালি ইউফিমিজমে পরিপূর্ণ। তাহলে এই রয়্যাল ল্যাঙ্গুয়েজ বা রাজকীয় যে ভাষা, সেই ভাষা জন লিলি শেখালো। এই নাটকের মধ্যে পলিটিক্যাল প্লট, অর্থাৎ নাটকের মধ্যেও তো রাজনীতিকে দেখাতে হবে, তাই না? যেমন শেক্সপিয়ারের দ্য জুলিয়াস সিজার, শেক্সপিয়ারের জুলিয়াস সিজার পড়বে, জুলিয়াস সিজারের মতো পলিটিক্যাল লেখা নেই। জুলিয়াস সিজার ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পলিটিক্যাল প্লেজ ইন ইংলিশ লিটারেচার, জেনে রাখবে। তাহলে এই যে পলিটিক্যাল প্লট লেখার যে ট্র্যাডিশন, এটা শুরু করেছে কিন্তু টমাস লজ। তা টমাস লজ একজন ইউনিভার্সিটি উইটস, তা শেক্সপিয়ারের অলরেডি অভিজ্ঞতা হয়ে গেছে, তা শেক্সপিয়ার তার কাছ থেকে পলিটিক্যাল প্লটের ইন্সপিরেশন পেলেন। এছাড়া ক্রনিক্যাল বা হিস্ট্রিক্যাল প্লে, অর্থাৎ ঐতিহাসিক নাটক, ইতিহাসকে নিয়ে লেখা কোনো নাটক, সেগুলো কার কাছ থেকে শিখলেন? জর্জ পিলের কাছ থেকে। জর্জ পিল তিনি একজন ইউনিভার্সিটি উইট। তো সেই জর্জ পিল তিনি লিখতেন ক্রনিক্যাল বা হিস্ট্রিক্যাল প্লে, এবং সেই জর্জ পিলের দ্বারা তিনি ইন্সপায়ার্ড হয়ে তিনি লিখলেন ক্রনিক্যাল বা হিস্ট্রি প্লে। এছাড়া সেই সময় আরেকজন টমাস কিড, টমাস কিড রিভেঞ্জ ট্র্যাজেডি লিখতেন। রিভেঞ্জ ট্র্যাজেডি মানে কি বাবা? বদলার গল্প। দেখবে সিনেমায় আমরা দেখতে পাই, মনে করো এই যে হিরো, এটা হচ্ছে হিরোর বাবা মা, এটা হচ্ছে ভিলেন। তাহলে ভিলেন কি করলো? হিরোর বাবা মাকে মেরে দিল। এবারে হিরো বড় হয়ে ভিলেনকে মারলো, নিয়ে বদলা নিল বাবা মায়ের মৃত্যু। তাহলে এই যে কনসেপ্টটা, এটাকে রিভেঞ্জ বলা হয়, বদলা। তাহলে এই বদলা নেওয়ার যে নাটক, এগুলো টমাস কিড লিখতেন। তা টমাস কিডের কাছে শেক্সপিয়ার এই রিভেঞ্জ ট্র্যাজেডি লেখার কনসেপ্টটা পেলেন। শেক্সপিয়ারের দেখবে বিখ্যাত নাটক হ্যামলেট। হ্যামলেট কেমন নাটক? রিভেঞ্জ ট্র্যাজেডি। এছাড়া যেমন দেখো রবার্ট গ্রিন, রবার্ট গ্রিনের নাটকে আমরা দেখতে পেতাম স্ট্রং প্লট কনস্ট্রাকশন এবং স্ট্রং ফিমেল ক্যারেক্টার্স। অর্থাৎ রবার্ট গ্রিন তার নাটকে মেন প্লট, সাব প্লট, দুটো প্লটে ডিভাইড করতেন নাটকগুলোকে। আবার রবার্ট গ্রিন তার নাটকগুলোতে যে মহিলা চরিত্রগুলোকে দেখাতেন, সেই মহিলা চরিত্রগুলো কিন্তু প্রচণ্ড স্ট্রং ক্যারেক্টার। তো রবার্ট গ্রিনের কাছ থেকে এই অ্যাটিটিউডটা শেক্সপিয়ার শিখলেন, এবং শেক্সপিয়ার তার নাটকে এগুলো ইমপ্লাই করলেন। শেক্সপিয়ারের প্লটগুলো দেখবে, যেমন দেখো কিং লিয়ার। কিং লিয়ারে তুমি প্লট দেখো, কিং লিয়ারের ডাবল প্লট, একটা মেন প্লট, একটা সাব প্লট, দুটো প্লটে স্টোরিটা ডিভাইডেড। আবার তুমি শেক্সপিয়ারের ফিমেল চরিত্রগুলোকে দেখো, শেক্সপিয়ারের যে কোনো নাটক পড়ো, যে কোনো নাটকে তুমি ফিমেল ক্যারেক্টারগুলোকে সবচেয়ে স্ট্রং পাবে। দেখবে ম্যাকবেথে লেডি ম্যাকবেথ বিশাল স্ট্রং ক্যারেক্টার। এই যে মার্চেন্ট অফ ভেনিসে পোর্সিয়া প্রচণ্ড স্ট্রং ক্যারেক্টার। এছাড়া তুমি অন্য কোনো নাটকে চলে যাও, তুমি কিং লিয়ারে চলে যাও, কিং লিয়ারেও কর্ডেলিয়াকে দেখবে স্ট্রং ক্যারেক্টার। তুমি অ্যাজ ইউ লাইক ইট দেখো,
সেখানে রোজালিনকে পাবে একটা স্ট্রং ক্যারেক্টার। তাহলে এই যে ফিমেল চরিত্রগুলোকে যে স্ট্রং বানানো যায়, এই কনসেপ্টটা কিন্তু রবার্ট গ্রিন শেখালো। এছাড়া টমাস ন্যাশ পিকারেক্স ট্র্যাডিশনটাকে ইউজ করতেন। পিকারেক্স মানে বুঝতেই পারছো, সমাজ থেকে বহিষ্কৃত, সমাজের নিম্ন স্তরে থাকা মানুষদের গল্প, চোর ডাকাতদের গল্প। শেক্সপিয়ারও তার বিভিন্ন নাটকে পিকারেক্স ট্র্যাডিশন ইউজ করেছেন। যেমন শেক্সপিয়ারের অ্যাজ ইউ লাইক ইট যদি তুমি পড়ো, অ্যাজ ইউ লাইক ইটে তুমি দেখতে পাবে যে সমস্তটাই একটা জঙ্গলের মধ্যে হচ্ছে। অর্থাৎ রাজাকে তাড়িয়ে দিয়েছে, রাজা সমাজ থেকে বহিষ্কৃত হয়ে গেছে, রাজার ভাই রাজাকে তাড়িয়ে দিয়েছে এবং রাজা গিয়ে থাকছে জঙ্গলে। রাজার সাথে আরও অনেক লোক, যাদেরকে সবাই তাড়িয়ে দিয়েছে বাড়ি টাড়ি থেকে, তারা জঙ্গলে থাকছে। তাহলে এই যে সমাজ থেকে বিতাড়িত বহিষ্কৃত মানুষদের গল্প পিকারেক্স ট্র্যাডিশনে লেখা হয়, এটা টমাস ন্যাশ শেক্সপিয়ারকে ইন্সপায়ার করলো। এছাড়া এই যে ট্র্যাজিক ক্যারেক্টার বা ট্র্যাজেডি লেখার কনসেপ্ট, সেটা কিন্তু ক্রিস্টোফার মার্লোর কাছ থেকে। কারণ ক্রিস্টোফার মার্লো যতগুলো নাটক লিখেছেন, তুমি ডক্টর ফস্টাস বলো, টাম্বুরলাইন বলো, এডওয়ার্ড দ্য সেকেন্ড বলো, তার প্রত্যেকটা নাটক হচ্ছে এক একটা ট্র্যাজেডি। তাহলে এই ট্র্যাজেডি লেখার যে কনসেপ্ট বা ট্র্যাজিক ক্যারেক্টার তৈরি করার যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা কিন্তু শেক্সপিয়ার ইন্সপায়ার্ড হলেন ক্রিস্টোফার মার্লোর কাছ থেকে। তাহলে বুঝতেই পারছো শেক্সপিয়ার আজকে এতটা পপুলার কেন। লোকটা নিজেকে রিনোভেট করেছে, ইন্সপায়ার হয়েছে। আমাদেরও এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে জীবনে আমরা কি করব, আমরা যতটা পারবো নলেজ অ্যাকোয়ার করব, যেখান থেকে পাওয়া যায় সেখান থেকে আমরা নলেজ অ্যাকোয়ার করব। দেখো আমরা কি করি, আমরা একটু জেনে গেলেই ভাবি আমি বিরাট পণ্ডিত হয়ে গেছি, আমার আর জানার দরকার নেই। না বাবা, ওই যে বিখ্যাত কথা আছে না, যতদিন বাঁচি ততদিন শিখি। এটা জেনে রাখতে হবে, লাইফে যতদিন বাঁচবে ততদিন শিখতে হবে। যত শিখবে, যত জানবে, তত ডেভেলপমেন্ট হবে। এটাই হচ্ছে নিয়ম, তাই না? তাহলে শেক্সপিয়ার শিখলেন তার কন্টেম্পোরারি বলবো না, তার প্রি রাইটারদের কাছ থেকে, তার পূর্ববর্তী রাইটারদের কাছ থেকে শিখলেন, ইউনিভার্সিটি উইজদের কাছ থেকে, এবং বিভিন্ন ইউনিভার্সিটি উইজের কাছ থেকে বিভিন্ন টেকনিক শিখলেন। এবং সেই টেকনিকগুলো তিনি প্র্যাকটিক্যালি যখন ইমপ্লাই করলেন, তখন তার নাটকগুলো পপুলারিটির একটা সুন্দর জায়গায় গিয়ে পৌঁছালো। এই কারণে শেক্সপিয়ার আজকে শেক্সপিয়ার। ওকে, নেক্সট দেখো, তাহলে শেক্সপিয়ার কেমন ধরনের লেখক বাবা? শেক্সপিয়ার একজন প্লে রাইট অ্যান্ড ড্রামাটিস্ট হবে, এটা টি হবে, অ্যান্ড পোয়েট। অর্থাৎ তিনি নাট্যকার, নাটক লিখেছেন, আবার নাটকের সাথে পারফর্ম করেছেন, নাটকের ডিরেক্টরও করেছেন, স্টেজের সাথেও যুক্ত, সেই কারণে তিনি ড্রামাটিস্ট। তার সাথে সাথে তিনি কিন্তু একজন ভালো পোয়েট। শেক্সপিয়ার শুধু যে নাট্যকার সেটা নয়, শেক্সপিয়ার একজন পোয়েট। তাকে ইংল্যান্ডের ন্যাশনাল পোয়েট বলা হয়ে থাকে। যেমন আমরা রবি ঠাকুর, মানে কবিগুরু রবি ঠাকুরকে বলি যে আমাদের ভারতের জাতীয় কবি, ঠিক সেই রকমই ইংল্যান্ডের যদি ন্যাশনাল পোয়েট হিসাবে কাউকে গণ্য করা হওয়া থাকে, মানে সেটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। এবং তাকে বলা হয় বার্ড অফ অ্যাভন, অ্যাভনের কবি। বার্ড মানে কি? BARD, এই বার্ড মানে হচ্ছে পোয়েট। এটা উপাধি, একটা বার্ড একটা উপাধি। অ্যাভন হচ্ছে তার বার্থ প্লেস, যেখানে তিনি থাকতেন, সেই জায়গাটার নাম হচ্ছে অ্যাভন। তো সেই কারণে তাকে বলা হয় বার্ড অফ অ্যাভন, অ্যাভনের কবি, এটা উপাধি দেওয়া হয়েছে। তিনি কি লিখেছেন বাবা? তিনি টোটাল 39টা নাটক লিখেছেন। দেখো এই নাটক 39টাই লিখেছেন, এটা নিয়ে অনেক কনফিউশন আছে। কোনো ক্রিটিক বলে শেক্সপিয়ার 37টা নাটক লিখেছেন, আবার কেউ বলে শেক্সপিয়ার 43টা লিখেছেন, আবার কেউ বলে শেক্সপিয়ার 39টা লিখেছেন। তো এটা মোটামুটি একটা কনফিউজিং ব্যাপার, বাট ম্যাক্সিমাম ক্রিটিক বলে থাকে যে শেক্সপিয়ার 39টা লিখেছেন। তো আমরা 39টাকে ওই জন্য ধরেছি। এটা আমার কোনো পার্মানেন্ট বা ফিক্সড নাম্বার নয়,
মোটামুটি আমরা 39টা নাটক বললে মোটামুটি ঠিক। তো শেক্সপিয়ার 39টা নাটক লিখেছেন, তার সাথে তিনি 154টা সনেট লিখেছেন, বিখ্যাত বিখ্যাত সনেট 154টা, এবং 3টে লং ন্যারেটিভ পোয়েম, তার 3টে কবিতা আছে লং ন্যারেটিভ পোয়েম, এগুলোও তিনি লিখেছেন। দেখো, আমরা প্রত্যেকে শেক্সপিয়ারকে নাট্যকার হিসাবেই জানি, আবার হয়তো আমরা সনেটিয়ার হিসাবেও জানি যে তিনি সনেট লিখেছেন, কিন্তু তিনি তার সাথে সাথে লং পোয়েমও লিখেছেন। এগুলো কিন্তু আমরা খুব কম জনই জানি, এগুলো জানতে হবে, শেক্সপিয়ার সম্পর্কে সবই জানতে হবে। দেখো, আজকে আমি ইন ডিটেল শেক্সপিয়ার সম্পর্কে বলবো না, কারণ শেক্সপিয়ার সম্পর্কে এর আগে অনেক ক্লাস হয়েছে, আমি শেক্সপিয়ার সম্পর্কে আরও অনেক কিছু বলেছি। আজকে আমি জাস্ট যতটা জানানো দরকার এই ক্লাসে সেই কনসেপ্ট থেকে বলে বেরিয়ে যাব। তো সেই কারণে আমি সংক্ষেপে বলছি, কারণ শেক্সপিয়ারকে নিয়ে যদি বলতে শুরু করি বাবা, মোটামুটি যদি সম্পূর্ণ বলতে হয় তাও সম্পূর্ণ বলে শেষ করা যাবে না, মোটামুটি 2 থেকে 3টে 4টে ক্লাস পেরিয়ে যাবে, তাও শেক্সপিয়ার সম্পর্কে বলে শেষ করা যাবে না। তো আমরা কম্প্রাইজড ওয়েতে চেষ্টা করব যতটা শেক্সপিয়ারকে জানা যায়, কারণ আমাদের হাতে তো অত টাইম নেই যে আমরা 4টে ক্লাস জুড়ে শেক্সপিয়ার জানবো, তাই না? টাইম যদি থাকতো তাহলে আমরা জানতাম, বাট আমরা চেষ্টা করব যতটা কম্প্রাইজড ওয়েতে পড়া যায়। ওকে, তো শেক্সপিয়ারের এই যে নাটকগুলো রয়েছে, এই নাটকগুলোর মধ্যে বিখ্যাত নাটক কোনগুলো বাবা? শেক্সপিয়ারের প্রথমেই বিখ্যাত 4টে ট্র্যাজেডি আছে বাবা, যেগুলোকে বলা হয় 4 গ্রেট ট্র্যাজেডিজ। নাম্বার 1 হ্যামলেট, নাম্বার 2 অথেলো, নাম্বার 3 কিং লিয়ার, নাম্বার 4 ম্যাকবেথ। এই যে 4টে নাটক বিখ্যাত, এগুলোর কোনো কম্প্যারিজন হয় না বাবা। দে আর 4 গ্রেট ট্র্যাজেডিজ বাই উইলিয়াম শেক্সপিয়ার। এছাড়া তার কিছু কমেডি আছে, যেমন অ্যাজ ইউ লাইক ইট, টুয়েলথ নাইট, এ মিডসামার নাইটস ড্রিম, দ্য মার্চেন্ট অফ ভেনিস। এগুলো গ্রেট কমেডিজ। এছাড়াও আরও অনেক আছে, এখানেও শেষ নয় বাবা। এছাড়া আছে আমাদের, যদি আমরা দেখি আমরা আরও অনেক পাবো, কিন্তু অত জেনে লাভ নেই আমাদের, আমরা আজকে কম্প্রাইজ ওয়েতে পড়ছি, তাই না? সেই কারণে আমরা যেগুলো মোটামুটি ইম্পর্টেন্ট, বেশি পপুলার, সেগুলোকে আমরা জানছি। তারপর যেমন আছে অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, এটাও একটা ভালো নাটক, তাই না? 2 জেন্টলম্যান অফ ভেরোনা, এটাও একটা ভালো নাটক। এরকম অনেক নাটক আছে, শেষ হবে না। 39টা নাটক মানে অনেক নাটক বাবা। তাহলে এইগুলো হচ্ছে গ্রেটেস্ট, কিছু বিখ্যাত, যেগুলো সবারই মুখে মুখে সবসময় নাম লেগে থাকে। তারপর আরেকটা আছে যেমন খুব বিখ্যাত কমেডি অফ এরর্স, যেখানে ডাবল রোল আছে, কমেডি অফ এরর্স। দেখবে ওটার উপর অনেক সিনেমা হয়েছে, হিন্দি সিনেমা আছে, দেখবে জুড়ুয়া বলে একটা সিনেমা আছে না হিন্দি, ওই কমেডি অফ এরর্সের ওপর বেস করে। তারপর দেখবে বাংলা একটা সিনেমা আছে, ওটা তো টোটালি অ্যাডাপ্টেশন, ভ্রান্তি বিলাস। বাংলা একটা সিনেমা আছে, অনেক পুরনো সিনেমা, ভানু বন্দ্যোপাধ্যায় আর উত্তম কুমার মহাশয়ের, ভ্রান্তি বিলাস। সেটা শেক্সপিয়ারের কমেডি অফ এরর্সের ওপর বেস করে। আর শেক্সপিয়ারের প্রত্যেকটা নাটকের ওপর অনেক সিনেমা হয়েছে, যেমন হ্যামলেটের ওপর হয়েছে হায়দার, ঠিক আছে? হ্যামলেটের ওপর হায়দার বলে একটা সিনেমা হয়েছে। ওথেলোর ওপর হয়েছে ওমকারা, কিং লিয়ারের ওপর হয়েছে দ্য লাস্ট লিয়ার, ম্যাকবেথের ওপর হয়েছে মকবুল। এরকম শেক্সপিয়ারের অনেক নাটকের ওপর বাবা অনেক সিনেমা হয়েছে। মানে শেক্সপিয়ার থিয়েটার হাউসেও ঢুকে গেছেন, সিনেমাতেও ঢুকে গেছেন, অর্থাৎ স্টোরিটা ওখান থেকে। তার সাথে সিনেমার যিনি ডিরেক্টর, তিনি কিছু নতুনত্ব দেখিয়েছেন এবং তিনি সেটাকে আলাদাভাবে দেখিয়েছেন। অর্থাৎ তিনি ওই একই রকম সে রাজা রানীদের গল্প দেখাননি, তিনি দেখাচ্ছেন অন্যভাবে। বাট বেসিক গল্পটা যদি আমরা দেখি, সেটা কিন্তু এই নাটকগুলো থেকে হয়েছে। ওকে, তো সেই সময়কার শেক্সপিয়ারের একজন কন্টেম্পোরারি রাইটার, শেক্সপিয়ারের সমসাময়িক একজন লেখক বেন জনসন, ইনিও বিখ্যাত লেখক। এই বেন জনসন
শেক্সপিয়ার সম্পর্কে খুব সুন্দর একটা কথা বলেছেন। তিনি কি বলেছেন? যে শেক্সপিয়ার ইজ নট অফ অ্যান এজ বাট ফর অল টাইম। অর্থাৎ শেক্সপিয়ার কোনো একটা যুগের কবি নয়, একটা যুগের লেখক নয়। শেক্সপিয়ার হচ্ছে এমন একজন লেখক যিনি সব সময়ের জন্য বিদ্যমান। সত্যি তো, আমি একটু আগেই বললাম, ইন্ট্রোডাকশন ক্লাসেই তোমাদের শুরুতেই বললাম যে শেক্সপিয়ারের রিলেভেন্স, ওনার নাটকের যে রিলেভেন্স বা ওনার যে রিলেভেন্স আজ থেকে 500 বছর আগে যা ছিল তিনি যখন ছিলেন, আজকে যা আছে, আজকে তিনি নেই, আবার ইন ফিউচার আজ থেকে 500 বছর পরেও কিন্তু একই রকমই থাকবে। কারণ তার নাটকের যে থিমাটিক এক্সপ্লোরেশন, তিনি যে থিমগুলোকে প্রেজেন্ট করেছেন, যে উইটি ডায়ালগগুলোকে দেখিয়েছেন, যে ফিলসফিটাকে প্রেজেন্ট করেছেন, সেগুলো বাবা কখনোই পুরনো হবে না। সেগুলো মানুষের জীবনের কথা তুলে ধরে, আমাদের জীবনের বিভিন্ন মুহূর্ত, বিভিন্ন কনসেপ্ট, বিভিন্ন আইডিয়া, বিভিন্ন পারসেপশন আমরা কিন্তু শেক্সপিয়ারের কাছ থেকে পেয়ে যাব, শেক্সপিয়ারের নাটক পড়ে পেয়ে যাব, তাই না? যেমন দেখবে যখন আমরা মার্চেন্ট অফ ভেনিস পড়ব, এখানে একটা খুব সুন্দর লাইন আছে, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। ওই যাহা চকচক করে তাহাই সোনা নয়। সত্যি তো, এটা আমাদের জীবনে কত বড় একটা মরাল শব্দ বলো তো, কত বড় একটা নৈতিক শিক্ষা বলো তো, যে যেটা চকচক করবে সেটাই যে সোনা সেটা তো নয়, তাই না? কিন্তু আমরা তো সেই ভুলটাই করি। আমরা দেখবে যেটাই চকচক করে সেটাকেই ভাবি সোনা এবং সেটাকেই ধরার চেষ্টা করি, সেটাকেই পাওয়ার চেষ্টা করি। তাহলে যাহা চকচক করে তাহা সোনা নয়, মানে ভাবো শেক্সপিয়ার কতটা সুন্দর কথা বলছেন, তাই না? এই কারণেই তো বেন জনসন বলছে যে শেক্সপিয়ার কোনো একটা এজের লেখক নয়। শেক্সপিয়ার এতটাই পপুলার যে শেক্সপিয়ারের রিলেভেন্স সব সময় রয়েছে, শেক্সপিয়ারের রিলেভেন্স সব সময় রয়েছে। ওকে, সো এটা হচ্ছে শেক্সপিয়ার সম্পর্কে কয়েকটা কথা যেগুলো আমাদের জানার দরকার ছিল। আমরা শেক্সপিয়ার সম্পর্কে সেই কথাগুলো জানলাম। দেখো, এরপর আমরা আমাদের আজকের নাটক দ্য মার্চেন্ট অফ ভেনিস সম্পর্কে জানব। দ্য মার্চেন্ট অফ ভেনিস, ভেনিস একটা জায়গার নাম, আর মার্চেন্ট মানে হচ্ছে ব্যবসায়ী, অর্থাৎ ভেনিসের ব্যবসায়ী। তাহলে ভেনিসের ব্যবসায়ীর গল্প। নাটকটার ফুল টাইটেল কি বাবা? এই নাটকটার এটাই টাইটেল, দ্য মার্চেন্ট অফ ভেনিস। এর কোনো এক্সট্রা টাইটেল নেই। তবে এই সেম টাইটেলের একটা নাটক অন্য একজন লিখেছিলেন সেই সময়, তার নাম হচ্ছে জেমস রবার্টস, 22 জুলাই 1598। ঠিক আছে, 22 জুলাই 1598 সেম টাইটেল দিয়ে একজন একটা নাটক লিখেছিলেন। তার নাটকের টাইটেল ছিল দ্য মার্চেন্ট অফ ভেনিস অর আদারওয়াইজ কল্ড দ্য জিউ অফ ভেনিস। এই দুটো নাটক কিন্তু আলাদা নাটক, শেক্সপিয়ারের দ্য মার্চেন্ট অফ ভেনিস আর এইটা কিন্তু জেমস রবার্টসের দ্য মার্চেন্ট অফ ভেনিস অর আদারওয়াইজ কল্ড দ্য জিউ অফ ভেনিস। ঠিক আছে, এগুলো কেন বলে রাখছি? ইন ফিউচার কাজে লাগবে তোমাদের। নেট সেটের মতো যখন এক্সাম দেবে না, তখন দেখবে এই প্রশ্নগুলোই খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্নগুলো করে। শেক্সপিয়ারের মার্চেন্ট অফ ভেনিস সবাই জানে, কিন্তু যদি এটা দেয় যে দ্য মার্চেন্ট অফ ভেনিস অর আদারওয়াইজ কল্ড দ্য জিউ অফ ভেনিস, এটা কার লেখা, তখন কিন্তু খুব কম জনই জানবে। তো সেটা জেনে থাকো তোমরা, জানার তো কোনো শেষ নেই, আর জানলে সেটা কোনো খারাপ কাজে লাগে না, ভালো কাজেই লাগবে। তা জেমস রবার্টসের একটা নাটক ছিল এই নামে। তো আমরা জেমস রবার্টসকে নিয়ে আলোচনা করবো না, আমরা জাস্ট নামটা জানলাম। আমাদের পড়ার বিষয় হচ্ছে দ্য মার্চেন্ট অফ ভেনিস, যেটাকে মার্চেন্ট অফ ভেনিস নামেই পরিচিত। এটা লেখা হয়েছে কখন বাবা? এটা লেখা হয়েছে 1596 থেকে 1598 মধ্যে। ঠিক আছে, সেই সময়কার একজন রাইটার, মানে একজন মানুষ, ক্রিটিক, ফ্রান্সিস মেরেজ, তার মত অনুযায়ী 1598 নাগাদ এই নাটকটা লেখা হয়েছে। ঠিক আছে,
আমরা এক্স্যাক্ট ডেট জানি না, অনেক পুরনো তো বাবা, আজ থেকে প্রায় ধরে রাখো 500 বছর হয়ে গেল। 500 বছর বললে ভুল হবে, 400 বছরের ওপরে হয়ে গেল। তো সেরকম এভিডেন্স নেই। মোটামুটি বিভিন্ন এভিডেন্স থেকে রিসার্চাররা একটা বলতে পারেন যে নাটকটা 1596 থেকে 1598-এর মধ্যে লেখা হয়েছে। ওকে, এবারে নাটক এলিজাবেথান পিরিয়ডে লেখাই হচ্ছে পারফর্ম করার জন্য। তাহলে এর পারফরমেন্স ডেট কখন পারফর্ম হয়েছে? এই নাটকের যে টাইটেল পেজ অর্থাৎ ফার্স্ট এডিশন যখন বেরোলো 1600 সালে, বলা হয়েছে এই নাটকটা অনেকবার পারফর্ম হয়েছে, অর্থাৎ এক্স্যাক্ট কোনো পারফরমেন্স ডেট নেই। মোটামুটি 1598 লেখা হয়ে যাওয়ার পর থেকে, অর্থাৎ লেট 1590s, মানে কি 1598 লেখা হয়ে যাওয়ার পর থেকেই এটা বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে পারফর্ম হয়েছে। তাহলে এক্স্যাক্ট কোনো পারফরমেন্সের ডেট আমরা পাচ্ছি না, ঠিক আছে? এক্স্যাক্ট কোনো পারফরমেন্সের ডেটও নাটকটার পাচ্ছি না। মোটামুটি 1598 থেকে অনেকবার পারফর্ম হয়েছে নাটকটা। নেক্সট, পাবলিকেশন। এটা কখন পাবলিশড হলো? এই বইটা স্টেশনার্স রেজিস্টারে এন্ট্রি পেল জুলাই 22, 1598। স্টেশনার্স রেজিস্টার কি বাবা? এটা এক ধরনের রেজিস্টার যেখানে কপিরাইট দেওয়া হতো। কপিরাইট আমরা জানি, কপিরাইট অ্যাক্ট। অর্থাৎ মনে করো আমি একটা কিছু লিখলাম, ঠিক আছে, দেখবে এরকম একটা চিহ্ন দেওয়া থাকে না, এটা সিকে লিখে সিটাকে এমনি করে গোল করা থাকে, এই সাইনটাকে বলা হয় কপিরাইট সাইন। মানে মনে করো আমি একটা কিছু লিখলাম, এমনি একটা বই লিখলাম, এর বইটা যদি আমি কপিরাইট না দিই তাহলে কি হবে? আমার বইটা যে সে কপি করবে, যে সে ছাপাতে শুরু করবে, তাহলে আমার বইটা আর আমার থাকবে না, আমার বইটা কি হয়ে যাবে? পাবলিক হয়ে যাবে। ওই জন্য দেখবে এখন কপিরাইট অ্যাক্ট হয়ে গেছে, কপিরাইট আইন হয়ে গেছে। সেই কপিরাইট আইন বসে যাওয়ার কারণে যে সে আর কপি করতে পারে না, তাই না? তাহলে সেই স্টেশনার্স রেজিস্টার হচ্ছে ওই রকম একটা রেজিস্টার যেখানে কপিরাইট দেওয়া হতো। তো সেই স্টেশনার্স রেজিস্টারে আমরা এই বইটাকে জুলাই 22, 1598 এই ডেটে আমরা পাই। অর্থাৎ তার মানে জুলাই 22, 1598 এটা মানে ফার্স্ট পাবলিশড হয়ে গেছে। এটা প্রথম কোয়ার্টো ভার্সনে কখন পাবলিশড হয় বাবা? 1600 সালে। কে পাবলিশ করেছেন? টমাস হেইজ। কোয়ার্টো মানে কি? দেখো তখন তো প্রিন্টিং এত উন্নত ছিল না, তো তখন প্রিন্টিং করার বিভিন্ন নিয়ম ছিল। কোয়ার্টো মানে হচ্ছে 4, যখন 4 পাতা করে ছাপানো হতো, মানে প্রিন্টিং হচ্ছে একবারে 4টে করে পাতা প্রিন্ট হতো, 4 পাতা করে প্রিন্টিং হয়ে যখন বেরোতো তখন তাকে বলা হতো কোয়ার্টো। আর ফোলিও মানে কি বাবা? যখন 8 পাতা বেরোতো, 8 পাতা প্রিন্টিং যখন 8 পাতা হতো তখন ফোলিও, ঠিক আছে? যখন 8 পাতা প্রিন্টিং হতো তখন তাকে আমরা কি বলবো? ফোলিও বলবো। বুঝেছো? 8 পাতা অনেক বেশি হয়ে গেল, 8 পাতা প্রিন্টিংকে আমরা বলছি ফোলিও। আর 4 পাতার প্রিন্টিংকে আমরা কি বলছি? কোয়ার্টো বলছি। এটা মাথায় রাখবে। তাহলে 8 পাতার প্রিন্টিং আমি এখানে এঁকে দিই, ছবিটা দাঁড়াও, তাহলে বুঝতে পারবে, বুঝতে সুবিধা হবে। 8 পাতা, সবগুলো সমান হচ্ছে না, একটু ছোট বড় হয়ে যাচ্ছে, চাপ নেই। এই যে মনে করো 8 পাতা, 1 2 3 4 5 6 7 8, এই 8টা পেজ একসাথে প্রিন্টেড হলে তখন তাকে বলা হতো ফোলিও। তাহলে এই 4 পাতা মানে কোয়ার্টোতে পাবলিশড হলো 1600 সালে। কে পাবলিশ করলেন? থমাস হেইজ। আবার সেকেন্ড একটা কোয়ার্টো বেরোলো, এই কোয়ার্টো 1, Q1 মানে কোয়ার্টো 1। কোয়ার্টো 1 আরেকবার পাবলিশড হলো, রিপ্রিন্ট বেরোলো 1619 সালে, ঠিক আছে? যেটা আমি লিখে দিয়েছি দেখো এখানে, প্রিন্টেড এগেইন ইন 1690। এবং এটা 1623 সালে শেক্সপিয়ারের বিখ্যাত যে কালেকশন ফার্স্ট ফোলিও এডিশন, সেই ফার্স্ট ফোলিও এডিশনে এটা এন্ট্রি পেল 1623 সালে। এই ফার্স্ট ফোলিও এডিশনে শেক্সপিয়ারের সব নাটকগুলো একসাথে পাবলিশড হয়েছিল, ঠিক আছে? শেক্সপিয়ারের 2 বন্ধু, কন্ডেল এবং হেমিংগেজ, 2 বন্ধু, তারা শেক্সপিয়ারের মৃত্যুর পর শেক্সপিয়ারের সমস্ত নাটকগুলোকে এক জায়গায় একটা বইয়ে পাবলিশ করলেন। সেই বইটার নাম দিলেন
ফার্স্ট ফোলিও এডিশন, ঠিক আছে, যেটা 1623 সালে পাবলিশড হয়েছিল। শেক্সপিয়ারের সমস্ত নাটকগুলোকে তারা একটা বইয়ের মধ্যে ওই কন্ডেল আর হেমিংগেজ তারা দুজন মিলে পাবলিশ করলেন। তাহলে এটা হচ্ছে পাবলিকেশন ডেট নাটকটা। নেক্সট হচ্ছে নাটকটার সোর্স। সোর্স মানে কি? শেক্সপিয়ার এই গল্পটা কোত্থেকে পেলেন? দেখো, শেক্সপিয়ারের প্রত্যেকটা নাটকের গল্প কোনো না কোনো জায়গা থেকে ইন্সপায়ার হয়ে লিখেছেন। শেক্সপিয়ার তার নাটকগুলোর প্রত্যেকটা গল্প, যেমন দেখো ম্যাকবেথের গল্প হলিনসেডের ক্রনিকল থেকে। সেই সময়কার বিখ্যাত একজন রাইটার রাফায়েল হলিনসেড, তিনি ক্রনিকল লিখেছিলেন। ক্রনিকল মানে কি? ইতিহাস। ক্রনিকল মানে হচ্ছে ইতিহাস বই। তো সেই ক্রনিকল থেকে লিখেছিলেন কে? ক্রনিকল থেকে সোর্সটা নিয়ে উইলিয়াম শেক্সপিয়ার ম্যাকবেথ লিখেছেন। ঠিক সেই রকমই এই মার্চেন্ট অফ ভেনিস, এই নাটকটার পেছনেও কিছু সোর্স আছে। সোর্সগুলো কি বাবা? নাম্বার 1, এই নাটকের যে মেইন প্লট, ওই যে বন্ড সাইন, একটা বন্ড সাইন হবে, দেখবে আমাদের গল্পে একটা বন্ড সাইন দেখতে পাবো, ঠিক আছে, অ্যান্টোনিও এবং আমাদের জিউয়ের মধ্যে, সাইলকের মধ্যে। সাইলক হচ্ছে একজন জিউ। তাহলে এই যে মেইন প্লটটা নেওয়া হয়েছে জিওভেনাই ফিওরেন্সিওর ইল পেকোরন নামে একটা বই থেকে, যার ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে দ্য ডান্স। এই বইটা 1558 সালের একটা বই। এখানে কিছু ছোট ছোট নভেলা আছে, গল্প আছে, এবং এখান থেকে শেক্সপিয়ার ওই গল্পটা পায়। কিসের গল্প? ওই যে বন্ড। এখানে জিয়ানেটো এবং লেডি বেলমন্টের গল্প আছে, যাদের মধ্যে একটা বন্ড সাইন হয়েছিল, এ পাউন্ড অফ ফ্লেশ, ঠিক আছে। এবং এখানে ওই যে ডিসগাইজড লেডি জাজের গল্পটাও আছে, অর্থাৎ একজন মেয়ে, সে ছদ্মবেশ নিয়েছিল, সে ছদ্মবেশ নিয়ে একজন জাজ সেজেছিল, উকিল সেজেছিল। দেখবে আমরা এখানেও পাবো, পোর্সিয়াকে দেখতে পাবো। পোর্সিয়াও সেই ছদ্মবেশে জাজ সাজবে বা উকিল সাজবে। আর এখানেও দেখবে আমরা বন্ড দেখতে পাবো, সাইলক বন্ড করবে যে যদি আমার টাকা আমি ঠিক টাইম ফেরত না পাই, তাহলে আমি তোমার শরীর থেকে 1 পাউন্ড মাংস কেটে নেব। 1 পাউন্ড মানে ওই 450 গ্রামের মতো, 450 নয়, 500-র কাছাকাছি। 1 পাউন্ড মানে 500 গ্রামের কাছাকাছি। তাহলে ভাবো 500 মাংস কেটে নেবে, ঠিক আছে, কীরকম বন্ড। তাহলে এই বন্ড হয়েছিল 1 পাউন্ড মাংস কাটার বন্ড। এই গল্পটা আমরা কোথায় পাই? এই জিওভেনাই ফিওরেন্সিনোর লেখা ইল পেকোরন বা দ্য ডান্স, 1598 সালের একটা বই, সেখানে পাই। তাহলে সেখান থেকে শেক্সপিয়ার ইন্সপায়ার হলেন ওই মাংস কাটার বন্ডটা, অর্থাৎ বন্ড সাইন করানো হচ্ছে যে তুমি যদি এই জিনিসটা আমাকে এই দিনের মধ্যে দিতে না পারো, তাহলে তোমার শরীর থেকে মাংস কেটে নেওয়া হবে, ঠিক আছে। তাহলে এই যে বন্ডের ব্যাপারটা, এই বন্ডের ব্যাপারটা আমরা কোথায় পাচ্ছি বাবা? এটা আমরা পাচ্ছি আমাদের এই গল্প থেকে। তাহলে এটা প্রথম সোর্স। এগুলোই তো প্রশ্নে আসে। নেক্সট, এখানে কাস্কেট সিন আছে, দেখবে খুব ইম্পর্টেন্ট এই কাস্কেট সিন, যেখানে টেস্ট করতে দেওয়া হবে। কাস্কেট সিন, এখানে ওই বিখ্যাত কথা আছে, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, যা চকচক করে তাহাই সোনা নয়। তো এই কাস্কেট সিন বা কাস্কেট টেস্ট, এটা নেওয়া হয়েছে কোত্থেকে বাবা? মধ্যযুগের কিছু গল্প, যার নাম হচ্ছে জেস্টা রোমানোরাম, ইংরেজিতে ডিডস অফ দ্য রোমান্স। মধ্যযুগীয় কিছু মোরাল টেল, নৈতিক গল্প, মধ্যযুগীয় কিছু নৈতিক কাহিনী থেকে শেক্সপিয়ার কাস্কেট টেস্টের জায়গাটা নিয়েছেন। এছাড়া এই যে জেসিকা পালিয়ে যাচ্ছে,
জেসিকা পালিয়ে যাচ্ছে, জেসিকার পালিয়ে যাওয়ার গল্পটা তিনি ক্রিস্টোফার মার্লোর বিখ্যাত নাটক দ্য জিউ অফ মাল্টা থেকে ইন্সপায়ার হয়েছেন, যেটা 1589-এর লেখা হয়েছিল মোটামুটি। সি মানে সার্কা, অর্থাৎ ডেটটা আমরা আনসার্টেন। এই সি মানে কি? সার্কা, ডেট ইজ আনসার্টেন। আবার সি এরকম করে দিলে সেটা কিন্তু কপিরাইট হয়ে যায় গোলের মধ্যে দিলে। আবার সি এর পর ফুল স্টপ দেওয়া মানে সার্কা, মানে ডেটটা আনসার্টেন। তাহলে জেসিকা আমাদের দেখবে নাটকে পালিয়ে যাবে। আমাদের নাটকে জেসিকা বলে একটা ক্যারেক্টার আছে, সাইলকের মেয়ে, সে পালিয়ে যাবে। তাহলে সেটা ক্রিস্টোফার মার্লো দ্য জিউ অফ মাল্টা থেকে। জিউ অফ মাল্টাতেও ওই পালিয়ে যাওয়ার গল্প আছে। সেখানে যে জিউইশ মার্চেন্ট আছে, অর্থাৎ ইহুদি যে ব্যবসায়ী আছে, তার মেয়ে পালিয়ে যাবে। ট্রায়াল সিন বিখ্যাত আরেকটা সিন, যেমন কাস্কেট সিন বিখ্যাত, ঠিক সেরকম ট্রায়াল সিন খুবই বিখ্যাত, যেখানে কোর্ট রুমের মধ্যে একটা কেস হবে, যেখানে পোর্সিয়া ছদ্মবেশ নিয়ে যাবে। এই ট্রায়াল সিনটা শেক্সপিয়ার কোত্থেকে ইন্সপায়ার হয়েছেন বাবা? সেই সময় আলেকজান্দ্রে সিলভেইন বলে একজন রাইটার, এবং তার দ্য অরেটর নামে একটা বই, যেটা 1596-এ ইংলিশ ভার্সনে পাবলিশড হয়েছিল। তো এই ট্রায়াল সিনটা শেক্সপিয়ার আলেকজান্দ্রে সিলভেনের কাছ থেকে ইন্সপায়ার হয়ে লিখেছেন। ঠিক আছে, 1596-এর আলেকজান্দ্রে সিলভানের লেখা একটা বই পাবলিশড হলো দ্য অরেটর, সেখানে ট্রায়াল সিন আছে, সেখান থেকে শেক্সপিয়ার ইন্সপায়ার হয়েছে। ওকে, এছাড়া কিছু কন্টেম্পোরারি সোর্সও আমরা পাই, অর্থাৎ সেই সময় ইংল্যান্ডে কিন্তু রাইজিং অ্যাওয়ারনেস অফ জিউস, অর্থাৎ ইহুদিরা আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। ঠিক আছে, যেমন কুইন এলিজাবেথ দ্য ফার্স্ট, তার একজন পর্তুগিজ জিউইশ ফিজিশিয়ান ছিল 1594 সালে। কুইন এলিজাবেথ দ্য ফার্স্ট, তিনি ছিলেন রানী। তার যখন শরীর অসুস্থ হয়, একজন পর্তুগিজ জিউস, অর্থাৎ পর্তুগালের একজন জিউইশ ডাক্তারকে নিয়ে আসা হয়েছিল। তার নাম হচ্ছে রড্রিগো লপেজ। ঠিক আছে, এবং সেই সময় ইংল্যান্ডে কিন্তু ইহুদিদের পরিমাণ আস্তে আস্তে বাড়ছে, এবং ইংল্যান্ডে একটা অ্যান্টিসেমিটিজম চলছে বাবা। অ্যান্টিসেমিটিজম মানে কি? জিউ বিদ্বেষী মতবাদ, মানে ইহুদিদের প্রতি হিংসা বাড়ছে। কাদের? ইংলিশ মানুষদের। দেখো, ইহুদিরা মানে এখন যারা ইসরায়েলে থাকে, যাদেরকে ইসরায়েলিটস বলা হয়, তারা ইহুদি। ইহুদিরা যদি ইতিহাস পড়ো না, ইহুদিরা প্রচণ্ড চালাক। ইহুদিদেরকে বাইবেলে চোজেন সিড বলা হচ্ছে। ইহুদেরকে মানে ইহুদি যারা জিউ, তাদেরকে বাইবেলে বলা হচ্ছে চোজেন সিড। এরা ভগবানের খুব প্রিয়, এরা ভগবানের খুবই প্রিয়, ঈশ্বর খুব ভালোবাসেন এদেরকে। এবং ইহুদিরা প্রচণ্ড বুদ্ধিমান, ইহুদিরা প্রচণ্ড বুদ্ধিমান। আজকে পৃথিবীর টেকনিক্যাল দিক দিয়ে, টেকনোলজির দিক দিয়ে যদি দেখি আমরা, না, ইহুদিরা অনেক এগিয়ে, ইসরায়েল প্রচুর এগিয়ে। তো সেই ইহুদিদের যদি আমরা ইতিহাস দেখি বাবা, ইহুদিরা কিন্তু সব জায়গায় বিতাড়িত। ইহুদিরা একটা বিরাট কষ্টকর লড়াই, সেই বাইবেলের গল্প থেকে তোমরা পাবে। তাদের জীবনটা প্রচণ্ড লড়াইয়ের মধ্যে দিয়ে পেরিয়েছে। তো সেই ইংল্যান্ডেও তারা একটা টাইম বসবাস করতে শুরু করেছে। এবার তাদের বুদ্ধি বেশি, এবার যাদের বুদ্ধি বেশি হয়, যাদের ইডিওলজি বেশি হয়, নলেজ বেশি হয়, আইকিউ বেশি হয়, তারা তো আস্তে আস্তে পপুলার হতে শুরু করে। তাহলে ইংল্যান্ডেও তারা আস্তে আস্তে পপুলার হয়ে যাচ্ছে। মানে এই পপুলারিটির ফলে কি হচ্ছে বলো তো বাবা? যারা ইংলিশ মানুষ, তাদের তো হিংসা হচ্ছে যে দেখো এরা বাইরে থেকে উড়ে এসে জুড়ে বসে আমাদের ভাতের হাঁড়ি ভাঙছে, বলে না? তাহলে মুশকিল বিষয়, তাহলে এদেরকে ঠান্ডা করতে হবে। তো ইংল্যান্ডে একটা অ্যান্টিসেমিটিজম চলছে, মানে জিউদের প্রতি একটা বিদ্বেষী মনোভাব, জিউদের প্রতি একটা খারাপ মনোভাব, যে জিউ মানেই খারাপ, ইহুদি মানেই খারাপ, এ একটা মেন্টালিটি
এটা কিন্তু সেই সময় ইংল্যান্ডে একটা রাইজিং পয়েন্টে ছিল, সেটাকেও কিন্তু শেক্সপিয়ার ইউজ করেছেন। এখানে দেখবে যখন আমরা মার্চেন্ট অফ ভেনিস পড়ব, এই গল্পে যে ভিলেন, সেই ভিলেন হচ্ছে শাইলক, এবং শাইলক হচ্ছে একজন ইহুদি। শাইলক হচ্ছে একজন ইহুদি, তাহলে ইহুদিকে ভিলেন হিসেবে দেখানো হচ্ছে। তাহলে এটাকে আমরা বলতে পারি বাবা অ্যান্টি সেমিটিজম, এই কনসেপ্টটা রয়েছে। নেক্সট, এর জেনরা, ঠিক আছে, জেনরা, জনার, এটাকে তো বিরাট মানে উচ্চারণ করা হয়, কেউ কেউ জনরা বলে, কেউ জেনরা, কেউ জনার। অ্যাকচুয়ালি জ হওয়া উচিত আমার মতে, বাট জ বললে বোঝা যাবে না, তার চেয়ে জেনরা, জনরা, জনার এসবই বলা বেটার। তো এটার জেনরা কি বাবা? এটা হচ্ছে কমেডি। এটা ফার্স্ট ফোলিওতে একে ক্লাসিফাইড করা হয়েছে কমেডি হিসাবে। বাট এটা শুধু কমেডি বললে ভুল হবে বাবা, এটা একটা প্রবলেম প্লে বলতে পারি, বা এটাকে একটা ট্র্যাজি কমেডি বলতে পারি। কেন প্রবলেম প্লে? কারণ এর থিমটা প্রচণ্ড ডার্ক এবং কমপ্লেক্স। ওই যে শাইলক ভিলেন, সে বলছে মাংস কেটে নেবো 1 পাউন্ড, ভাবো। এবং এই যে রেজলিউশনটা, এন্ডিংটা প্রচণ্ড অ্যাম্বিগুয়াস, মানে এন্ডিংটা আমাদের মনে হবে যে না ঠিকঠাক এন্ডিং হলো না, মনে হবে শেষ হইয়াও হইল না শেষ, ঠিক আছে। তার সাথে এর মধ্যে কমেডি রয়েছে, এর মধ্যে রোমান্স রয়েছে, উইটি ডায়লগ রয়েছে, ডিসগাইজ রয়েছে, হ্যাপি এন্ডিং রয়েছে। যারা মেইন লাভার্স তাদের হ্যাপি এন্ডিং হচ্ছে, কিন্তু তার সাথে বাবা সিরিয়াস মোরাল অ্যান্ড সোশ্যাল ইস্যু। প্রবলেম প্লের কাজ কি? সোসাইটির বিভিন্ন সিরিয়াস যে প্রবলেমগুলো, যে ইস্যুগুলো, সেগুলোকে অ্যাড্রেস করা, সেগুলোকে তুলে ধরা। তাহলে এই নাটকটা সেটা করছে। তাহলে সেই কারণে এটাকে আমরা শুধু কমেডি বলবো না বাবা, এটাকে আমরা একটা প্রবলেম প্লে বা ট্র্যাজি কমেডি বলবো। ট্র্যাজি কমেডি কেন? কারণ নাটকটা শুধু তো কমেডি নয়, এখানে কমেডিও আছে প্লাস ট্র্যাজেডিও আছে। ডক্টর জনসন বলে একজন শেক্সপিয়ারিয়ান ক্রিটিক আছে, তিনি প্রিফেস টু শেক্সপিয়ার বলে তার বিখ্যাত বই, সেখানে তো তিনি বলছেন যে শেক্সপিয়ারের ম্যাক্সিমাম নাটক ট্র্যাজি কমেডি। অর্থাৎ শেক্সপিয়ার শুধু ট্র্যাজেডি বা শুধু কমেডি লেখেননি, শেক্সপিয়ারের নাটকগুলো সব ট্র্যাজিক অ্যান্ড কমিক। অর্থাৎ তুমি ট্র্যাজেডিও পেয়ে যাবে, তার সাথে তুমি কমেডিও পেয়ে যাবে। ট্র্যাজেডি এবং কমেডির মিশ্রণ হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার, তার নাটকগুলো সব ট্র্যাজি কমিক। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কি দেখতে পাচ্ছি আমরা? নেক্সট দেখতে পাচ্ছি স্ট্রাকচার। এই স্ট্রাকচার কেমন? দেখো, নাটকটা 5টা অ্যাক্টে ডিভাইডেড, এবং ওই যে নাটকের যে একটা কনভেনশনাল স্ট্রাকচার, সেই স্ট্রাকচারকে ফলো করে। যেখানে প্রথমেই আমরা এক্সপোজিশন দেখতে পাচ্ছি, যেখানে বিভিন্ন ক্যারেক্টারগুলোকে ইন্ট্রোডিউস করা হচ্ছে। বাসানিও, অ্যান্টোনিও, শাইলক। বাসানিওর টাকা পয়সা দরকার, অ্যান্টোনিও এগ্রিমেন্ট করছে, বন্ড করছে শাইলকের সাথে, ওই মাংস দেওয়ার বন্ড, যে টাকা না দিতে পারলে তোমাকে 1 পাউন্ড মাংস দিয়ে দেবো। অ্যাক্ট 2 হচ্ছে রাইজিং অ্যাকশন। এক্সপোজিশনের পরেই রাইজিং অ্যাকশন হয়, আমরা জানি। এখানে আসছে প্রিন্স অফ মরক্কো, প্রিন্স অফ অ্যারাগন, ঠিক আছে। সেখানে কাস্কেট সিন হচ্ছে, অ্যাক্ট 2 কাস্কেট সিন। তারপর জেসিকা পালিয়ে যাচ্ছে লরেন্সোর সাথে শাইলকের টাকা পয়সা নিয়ে, শাইলকের গয়নাগাটি নিয়ে। শাইলকের মেয়ে হচ্ছে জেসিকা। এদিকে বাসানিও বেলমন্ট যাচ্ছে। এই সমস্ত ঘটনা অ্যাক্ট 2 ঘটছে। অ্যাক্ট 3 হচ্ছে বাবা ক্লাইম্যাক্স বা আমাদের টার্নিং পয়েন্ট, সবচেয়ে উঁচু জায়গায় পৌঁছে যাচ্ছে। শাইলক তো প্রচণ্ড রেগে যাচ্ছে, ঠিক আছে, জেসিকা পালিয়ে যাওয়ার পর, এবং অ্যান্টোনিওর সমস্ত ব্যবসা ডুবে যাচ্ছে। এদিকে বাসানিও সে পোর্শিয়াকে জয়লাভ করছে কাস্কেট টেস্টের মাধ্যমে, ওই যে কাস্কেট সিন, ঠিক আছে। এবং অ্যান্টোনিও সমস্ত জাহাজ টাহাজ সব শেষ, ব্যবসা বাণিজ্য শেষ। এবারে শাইলক বলছে আমার ওই বন্ড দরকার। আমার কি দরকার? আমি ওই তোমার মাংস কাটবো, তুমি আর টাকা দিতে পারছো না, আমি বুঝবো না। তোমার জাহাজ ডুবেছে, তোমার ব্যবসায় লস হয়েছে, ও সময় আমি বুঝবো না। আমার সাথে তোমার বন্ড ছিল, টাকা দিতে হবে, টাকা দিতে হবে। টাকা না পেলে আমি তোমার মাংস কাটবো, চামড়া, পিঠের মাংস কেটে নেব, ঠিক আছে। তারপরে অ্যাক্ট 4, এটা হচ্ছে ফলিং অ্যাকশন বা ডিনুয়া বলতে পারি। অ্যাকশন পুরো নেমে যাচ্ছে নিচের দিকে। এখানে ট্রায়াল সিন,
নাটকের সবচেয়ে মানে পিক পয়েন্ট, এটাকেই আমরা ক্লাইম্যাক্স বললে ভালো হতো, ঠিক আছে? মানে ক্লাইম্যাক্স, ফলিং অ্যাকশন বললে ভুল, এখানেও সেই ক্লাইম্যাক্সটা রয়েছে, তারপরে ফলিং অ্যাকশন হচ্ছে ট্রায়াল সিন ঘটে যাওয়ার পর। এই নাটকটা একবারই পিক পয়েন্টে উঠে যাচ্ছে ট্রায়াল সিনে। এখানে পোর্সিয়া সে ডিসগাইজ নেবে বালথাজার রূপে, পোর্সিয়াটা মেয়ে, সে ছেলে রূপ নেবে, ছেলে রূপ নিয়ে সে একজন উকিল হয়ে আসবে এবং সে সাইলককে হারিয়ে দেবে, সাইলককে ওই কোর্টের মধ্যে হারিয়ে দেবে এবং অ্যান্টোনিও বেঁচে যাবে। সাইলক হেরে যাবে এবং সাইলককে জোর করে খ্রিস্টান ধর্মে কনভার্ট করানো হবে, সাইলককে জোর করে খ্রিস্টান ধর্মে কনভার্ট করানো হবে। বুঝতে পারছো তো? তাহলে অ্যান্টিসেমিটিজম দেখো এখানেও দেখতে পাচ্ছ। আর অ্যাক্ট 5 হচ্ছে ক্রাইসিস বা রেজলিউশন। এখানে সবাই রিইউনাইটেড হচ্ছে, বাসানিও, ঠিক আছে, গ্রেসিয়ানো, সব বেশ আনন্দের সাথে একটা ফাইনাল রেজলিউশন হচ্ছে। থিমস অফ লাভ, রয়্যালটি, মার্সি সব এখানে রিভিজিটেড হচ্ছে। এটা হচ্ছে স্ট্রাকচার মোটামুটি। অ্যাক্ট 1, অ্যাক্ট 2, অ্যাক্ট 3, অ্যাক্ট 4, অ্যাক্ট 5, 5টা একটা ডিভাইডেড। গল্পের সেটিং কি বাবা? সেটিং হচ্ছে ইটালির ভেনিস, ম্যাক্সিমাম গল্পটা ইটালির ভেনিসে, তার সাথে কিছু জায়গা বেলমন্ট বলে একটা ফিকশনাল স্টেট, অর্থাৎ ভেনিসের পাশে বেলমন্ট বলে একটা কাল্পনিক শহরের গল্প শেক্সপিয়ার দেখিয়েছেন। সেই বেলমন্ট এবং ভেনিসের গল্প আমাদের এখানে সেটিং, ঠিক আছে? তাহলে ইটালি সেটিং, ইটালিয়ান গল্প, ইটালির ভেনিস এবং বেলমন্ট। বেলমন্ট যদিও কাল্পনিক, আর ভেনিস তো বাস্তবিক একটা শহর। নেক্সট হচ্ছে ক্যারেক্টার্স। নেক্সট হচ্ছে নাটকের ক্যারেক্টার্স। দেখো ক্যারেক্টার্স অনেকগুলো আছে, আমরা ক্যারেক্টারগুলো আজকে আর বুঝবো না, আমরা ক্যারেক্টারগুলো, থিমগুলো পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে আমরা এই যে সেটিং, এই সেটিংয়েই শেষ করব, ঠিক আছে? কারণ ক্যারেক্টারগুলো বুঝতে গেলে এখন প্রত্যেকটা ক্যারেক্টারকে বুঝতে হবে, অনেক টাইম লাগবে, তাড়াহুড়ো করে লাভ নেই, আস্তে আস্তেই সব কিছু করা ভালো। কারণ অনেকগুলো ক্যারেক্টার আছে, সবগুলোকে বুঝতে হবে, তারপর থিমস আছে, আজকে সেই শেষ হবে না, আধা খামচা হয়ে যাবে, তাই আধা খামচা করে লাভ নেই। আমরা ক্যারেক্টার পরবর্তী ক্লাসে স্টার্ট করব, আজকে আমরা সেটিংয়েই শেষ করলাম, ঠিক আছে? সো দিস ইজ ক্লাস 1 অন উইলিয়াম শেক্সপিয়ার্স দ্য মার্চেন্ট অফ ভেনিস।